হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। বায়োলজির 9 নাম্বার সিরিজে আজকে তোমাদের সঙ্গে বায়োমলিকিউল এর বাছাই করা 20টি কোশ্চেন সম্পূর্ণ বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং 2024-এর সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সাম যেমন রেলওয়ে, ডাব্লিউবিপি উইথ কেপি, পিএসসি সহ সমস্ত রকম গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা জানো রেগুলার রাত 8টা থেকে আমাদের বাইলিঙ্গুয়ালি সায়েন্সের সিরিজ চলছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অল্টারনেটিভ ডেজে। ঠিক আছে, তো এই সিরিজে সমস্তটাই কিন্তু পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমাদের ক্লাস রুটিনটা জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রোজ সকাল 7টা থেকে, ইংলিশ এর স্পেশাল ভিডিও বা স্পেশাল সিরিজ ওয়াইজ ভিডিও থাকছে রাত 7টা থেকে, সায়েন্সের স্পেশাল সিরিজ এটা কিন্তু একমাত্র রেলওয়ে স্পেশাল বলা যায়। এই সঙ্গে সঙ্গে রেলওয়ে ছাড়াও সমস্ত রকম এক্সামকে কভারেজ দেবে। এটা রাত 8টা থেকে, এবং ম্যাথ জিআই এটা লাইভ আকারে হচ্ছে রাত 10টা থেকে। ঠিক আছে, সমস্তটাই কিন্তু বাইলিঙ্গুয়ালি। যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো দেখো, 1 নাম্বার কোয়েশ্চেনটা, আজকের 1 নাম্বার কোয়েশ্চেন যেটা রয়েছে এনটিপিসি 2021-এ আসা, দেখো বলেছে ক্যাসাইন নামক প্রোটিন, ক্যাসাইনও অনেক সময় বলা হয়, ক্যাসাইন বা ক্যাসাইন নামক প্রোটিন যা পাওয়া যায় মাংস, গাজর, সয়াবিন নাকি দুধ। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্যাসাইন পাওয়া যাচ্ছে হচ্ছে দুধে। দুধে কেসিন বা ক্যাসাইন পাওয়া যায়। ওকে, কেসিন হলো দুধে পাওয়া প্রোটিন যা দুধকে সাদা রং দেয়। গরুর দুধে প্রায় 80% কেসিন প্রোটিন থাকে। দুধ ছাড়াও কেসিন প্রোটিন সাধারণত দই, পনির, শিশুর মূত্র, এখানে সূত্র না কিন্তু মূত্র, এগুলোতেও পাওয়া যেয়ে থাকে। ঠিক আছে, পাশাপাশি বিভিন্ন রকম খাদ্য তালিকা পরিপূরকগুলিতেও পাওয়া যায়। মেনলি কেসিন পাওয়া যায় হচ্ছে দুগ্ধে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন দেখো এনটিপিসি 2021-এ এটাও আসা, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি একটি বহুমুখী উপাদান যা সমস্ত জীবন্ত প্রাণীর এবং আমরা যে জিনিসগুলি ব্যবহার করি তার জন্য ভিত্তি তৈরি করে? কার জন্য? কার্বন, অ্যান্টিমনি, বেরিয়াম নাকি কিউরিয়াম? এটা বুঝতেই পারছি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে কার্বন। কার্বন হচ্ছে প্রকৃতির মেন উৎস। ঠিক আছে, উদ্ভিদের মেন উৎস হচ্ছে কার্বন। ঠিক আছে, কার্বন হলো একটি বহুমুখী উপাদান যা সমস্ত জীবন্ত প্রাণীর এবং অনেক জীবন্ত প্রাণীর এবং আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি তার ভিত্তি তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, চলে আসো 3 নম্বর কোশ্চেন এসএসসিতে আসা, কোনটি উদ্ভিদে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান? কোনটি উদ্ভিদে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান? লোহা, কার্বন, নাইট্রোজেন নাকি ম্যাঙ্গানিজ? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কার্বন, সি। ঠিক আছে, এটা সব থেকে বেশি পরিমাণে বিদ্যমান। কার্বন হলো সবচেয়ে বেশি পরিমাণে উদ্ভিদে বিদ্যমান উপাদান। ম্যাগনেসিয়াম অর্থাৎ এমজি প্রচুর পরিমাণে পাওয়া যায়, মানে কার্বনের পরে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। উদ্ভিদের বৃদ্ধি পরিপাকের জন্য খুব কম উপাদানই অপরিহার্য বলে বিবেচিত হয়। এগুলিকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস আর একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ঠিক আছে, প্রথমটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, যার মধ্যে রয়েছে কার্বন। ম্যাক্রো বলতে যেগুলো অত্যাবশ্যকীয় উপাদান, ঠিক আছে, যেগুলো লাগবেই। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, নাইট্রোজেন, সালফার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সব মাইক্রোর মধ্যে পড়ছে। আমাদের কি কি? আয়রন, ম্যাঙ্গানিজ, কপার, মলিবডেনাম, জিঙ্ক, বোরন, ক্লোরিন, নিকেল, এগুলো সব পড়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে স্বল্পমাত্রিক মৌলিক উপাদান। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন, মানবদেহ প্রধান অংশ কি কি দিয়ে গঠিত? প্রধান অংশ হচ্ছে প্লাজমা, চর্বি, প্রোটিন নাকি জল দিয়ে গঠিত? প্রধান অংশ কিন্তু জল মানবদেহে। ঠিক আছে, প্রায় 90% জল থাকে মানবদেহে। ওকে, আর জলীয় অংশ থাকে, যাই বলো না কেন। 5 নম্বর কোশ্চেন চলে আসো, নিচের কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট? ম্যাক্রো মানে অত্যাবশ্যকীয় উপাদান। ভিটামিন, চর্বি, কার্বোহাইড্রেট নাকি অ্যামাইনো অ্যাসিড? সঠিক উত্তর হয়েছে ভিটামিন। ভিটামিন ছাড়া বডি গঠন হয় না। হ্যাঁ, ভিটামিন ছাড়া বডি গঠন হয় না। ভিটামিন হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টের আওতায় আসে না, এটা হচ্ছে গিয়ে ম্যাক্রো নিউট্রিয়েন্ট নয়। কোনটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট নয়? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টের আওতায় আসছে না। পুষ্টি উপাদানগুলির মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, জল, খনিজ লবণ, ভিটামিন, এই ভাগগুলোতে ভাগ করা। এর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো হচ্ছে আমাদের ম্যাক্রো, আর এইগুলো হচ্ছে মাইক্রোর মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, 6 নম্বর কোশ্চেন দেখো এলপিতে আসা, বলেছে ডিএনএ একটি অংশ যা প্রোটিনের তথ্য প্রদান করে তাকে কি বলা হয়? নিউক্লিয়াস, লাইসোজোম, জিন নাকি ক্রোমোজোম? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে জিন। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে জিন। পরের কোশ্চেনটা চলে আসো 7 নম্বর কোশ্চেন, বলেছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএনএ? ডিএনএ এর পুরো নাম কি? আরআরবি এনটিপিসি তে আসা 2016। ঠিক আছে, তো ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড।
ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আর আরএনএ যদি দেয় তার ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, রাইবো নিউক্লিক ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন ডিএনএ এর পূর্ণ নাম, এটা তো বলেই দিলাম। এর পরের কোশ্চেনটাই চলে আসো। 8 নম্বরে বলেছে হেয়ার কালার মানে চুলের রং নির্ধারণ করে কি? তো চুলের রং নির্ধারণ করে মেলানিন। ঠিক আছে, শুধুমাত্র চুলের বর্ণ নয়, এটা হচ্ছে দেহের ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মেলানিন। ঠিক আছে, চলে আসো 9 নম্বর কোশ্চেনে এক ড্যাশ প্রোটিন সংশ্লেষণের বেস ঘটনা থেকে উৎপাদিত হয়। ডিএনএ কপি, আরএনএ কপি, এমআরএনএ নাকি ডিএনএ এবং আরএনএ? সঠিক উত্তর হয়েছে এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, মেসেঞ্জার আরএনএ এর কথা বলা হয়েছে। ঠিক আছে, প্রজননের সময় কিসের গঠন মৌলিক কাজ? মৌলিক কাজ হচ্ছে প্রজননের সময় ডিএনএ কপি গঠন করা। ঠিক আছে, বা ডিএনএ কপি বা ডিএনএ প্রতিলিপি বলা যেতে পারে, ডিএনএ প্রতিলিপি গঠন করা। এর মধ্যে কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যগুলো লুকিয়ে থাকে, অর্থাৎ বাবা মার চারিত্রিক বৈশিষ্ট্য যে সন্তান সন্ততিতে যায় সেটা কিন্তু ডিএনএ এর মাধ্যমেই যায়। 11 নম্বর কোশ্চেন দেখো আরআরবি যেইতে আসে ডিএনএ সিকোয়েন্স জিন চিহ্নিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? সিকোয়েন্স জিন চিহ্নিত করার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে টিকাকরণ। ঠিক আছে, ডিএনএ ক্রমানুসারে জিন চিহ্নিত করার প্রক্রিয়াকে বলা হয় টিকা। ওকে, চলে আসো 12 নম্বর কোশ্চেনে। দেখো এটাও গ্রুপ ডি 2018-তে আসা। ডিএনএ এর যে অংশ প্রোটিন তথ্য প্রদান করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় জিন। প্রোটিন তথ্য প্রদান করে হচ্ছে জিন। ঠিক আছে, ডিএনএ এর যে অংশ প্রোটিন তথ্য প্রদান করে তাকে জিন বলা হয়। একটি জিন হলো ডিএনএ এর নিউক্লিওটাইডের একটি ক্রম যা এনকোড করা তথ্য প্রোটিনের সংশ্লেষণ করে। এটি বংশগত মৌলিক একক অর্থাৎ বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। ঠিক আছে, চলে আসো 13 নম্বর কোশ্চেন ডিএনএ এর পূর্ণ রূপ কি? আরএনএ একটু আগেই বললাম রাইবো নিউক্লিক অ্যাসিড, এই যে অপশন নাম্বার সিতে আছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, চলে আসো 4 নম্বরে আমাদের কি 14 নম্বরে আমাদের কি আছে? মানবদের সবচেয়ে বেশি পরিমাণে কোনটি বিদ্যমান? মানবদের সবচেয়ে বেশি পরিমাণে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন নাকি ক্যালসিয়াম? সঠিক উত্তর হয়েছে মানব দেহে অক্সিজেন। হ্যাঁ, উদ্ভিদ দেহে কিন্তু কার্বন হয়ে যায়। সব থেকে অক্সিজেন থাকছে আমাদের মানব দেহে কত? 65%, কার্বনের পরে 18%, হাইড্রোজেন 10, নাইট্রোজেন 3%, ক্যালসিয়াম 2%, ফসফরাস হচ্ছে 1%। এই যে নাইট্রোজেন আছে আমাদের 3%, এটাই কিন্তু প্রোটিন গঠনের বা প্রোটিনের প্রধান উপাদান। ঠিক আছে, বা প্রোটিন থেকে নাইট্রোজেনটা মেইনলি আসছে। 4 নম্বর কোশ্চেন দেখো প্রোটিনের অবিচ্ছেদ্য অংশ। প্রোটিনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে অ্যান্টিবডি, কোষের ঝিল্লি, এনজাইম, সবগুলি, ওপরের সবগুলি। ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন আমাদের শরীরের লবণের পরিমাণ কত? হাউ মাচ সল্ট ইজ প্রেজেন্ট ইন আওয়ার বডি? শরীরে লবণের পরিমাণ 1%, 2%, 0.4 নাকি 0.6? আরআরবি এনটিপিসি 2016, তো এটা হয়ে যাচ্ছে হচ্ছে 0.4%। ঠিক আছে, 0.4% হচ্ছে লবণ থাকছে। ওকে, 0.4% লবণ থাকছে। 17 নম্বর কোশ্চেনটা দেখো, এটাও 2016-তে আসা। 17 নম্বর যে কোশ্চেনটা, নিচের কোনটি মানবদেহে আণবিক গঠনের অংশ নয়? আণবিক গঠনের অংশ নয়। আণবিক গঠনের অংশ হচ্ছে নয় সীসা। সীসা হচ্ছে আণবিক গঠন। এছাড়া কিন্তু হাইড্রোজেন, কার্বন, ফসফরাস সবই কিন্তু মানবদেহে গঠনের মধ্যে একটা উপাদান, সীসা নয়। 18 নম্বর কোশ্চেন, নিচের কোনটি জৈবিক অনুঘটক? এনজাইম, খনিজ, হরমোন নাকি বিকিরণ? সঠিক উত্তর হয়েছে এনজাইম। এনজাইম মানেই অ্যাকচুয়ালি উৎসেচক। এনজাইম মানে কি? উৎসেচক। এই উৎসেচক কি করে? জৈব অনুঘটক রূপে কাজ করে, মানে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে। বিভিন্ন রকম বিক্রিয়া, এটা রাসায়নিক, আমাদের সারা শরীরে যত রকম বিক্রিয়া সবার বেগগুলোকে ত্বরান্বিত করে, মানে বাড়ায় বা কমায়। 19 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোন সেটের ক্রোমোজোম কন্যা সন্তান জন্ম দেয়? কন্যা সন্তান জন্ম দেয় এক্স এক্স। মায়ের দেহ থেকে সবসময় এক্স আসছে এবং পিতার দেহ থেকে যদি এক্স আসে তাহলে হচ্ছে কন্যা সন্তান। আর মায়ের দেহ থেকে এক্স সবসময় আসছে, পিতার দেহ থেকে যদি ওয়াই আসে তাহলে হচ্ছে পুত্র সন্তান। তাহলে এক্স ওয়াই হলে পুত্র, এক্স এক্স হলে কন্যা। তো এটাই লেখা রয়েছে। এরপরে চলে আসো 20 নম্বর আজকে লাস্ট কোশ্চেন, আধুনিক জেনেটিক্সের জনক কাকে বলা হয়? আধুনিক জেনেটিক্সের জনক বলা হয় গ্রেগর জোহান মেন্ডেলকে। গ্রেগর জন মেন্ডেলকে, এর আগের ভিডিওটাতেও আমি এই নিয়ে আলোচনা করেছি অনেকটাই। তো গ্রেগর জন মেন্ডেলকে বলা হয় আধুনিক জেনেটিক্সের জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই ছিল আজকে 20টা কোশ্চেন। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়নি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতে হবে আর আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে।
Be successful in your life.